আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই সংবাদ শিরোনাম। বাড়ছে ভ্যাটের বোঝা, ৪৩টি পণ্য সেবায় নতুন হার নির্ধারণের সিদ্ধান্ত। রাজস্ব আয় বাড়াতে এমন উদ্যোগ বলেন অর্থ উপদেষ্টা। বর্তমানে দেশে মোট ভোটার ১২,৩৬,৮৩,০০০। খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ২০ জানুয়ারি থেকে হালনাগাদ কার্যক্রম শুরু। আওয়ামী লীগের সময় বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে দাবি মির্জা ফখরুলের। ক্ষমতায় গেলে জ্বালানি খাতে সব চুক্তি রিভিউ করবে বিএনপি। এবং শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভাস্কর্য ও কিল্লা নির্মাণের নামে সরকারের কয়েক হাজার কোটি টাকার ক্ষতি সাধন জানালেন দুদক মহাপরিচালক। অনুসন্ধান শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৪৩টি পণ্য সেবায় নতুন করে ভ্যাট বাড়াচ্ছে অন্তর্বর্তী সরকার। এতে খরচ বাড়তে পারে ওষুধ, পোশাক, মিষ্টি, বিস্কুট, কয়েল ও রেস্টুরেন্টের খাবারে। বিমানের চলাচলে বাড়বে ব্যয়। রাজস্ব আয় বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। দাবি করেন এতে জনজীবনে খরচের চাপ বাড়বে না। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আওয়ামী লীগ সরকারের উপর মানুষের ক্ষোভের অন্যতম কারণ ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারা। অন্তর্বর্তী সরকারের সময় জিনিসপত্রের দাম কমার আশা করেছিলেন সাধারণ মানুষ। 5 মাসে কিছুটা পরিবর্তন হলেও কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি। তার উপর নতুন করে ৪৩টি পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন হয়েছে। এটি বাস্তবায়ন হলে বিভিন্ন খাতে খরচ বাড়বে। রেস্টুরেন্টে খাবার খেলে শতকরা 15 টাকা ভ্যাট দিতে হবে। তৈরি পোশাক, মিষ্টি, বিস্কুট, আচার, কয়েল, ম্যাট্রেস, ট্রান্সফরমার, টিস্যু পেপার কিনতে 15% ভ্যাট দিতে হবে। ওষুধ ও এলপি গ্যাস কিনতেও 2 থেকে 2.5% ভ্যাট বসতে পারে। বিমান টিকেটে খরচ বাড়বে 200 থেকে 1000 টাকা পর্যন্ত। ফলের রস, রং আমদানিতে শুল্ক দিতে হবে বাড়তি শতকরা 10 টাকা। মদের শুল্ক বাড়িয়ে 30% এবং তামাকে 100% করা হয়েছে। এভাবে চলতি অর্থ বছরে 12,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আয়ের পরিকল্পনা করছে এনবিআর, যা আইএমএফের প্রেসক্রিপশন বলে ধারণা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় স্বস্তির বদলে বাড়ছে ভ্যাটের বোঝা। অর্থ উপদেষ্টা বলছেন এর বিকল্প ছিল না তাদের হাতে। এটা করার কারণটা হলো কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন বাজেটে। কেউ যদি আপনার এটা ফিক্সড অ্যামাউন্ট টাকা খেতে হবে, 10 টাকা যোগ হবে, আমার এটা কোনো মনোবেদনার কারণ হওয়া উচিত। ইন্টারনাল বিমানে এখন লোকজন মোটামুটি যারা বিমানে চড়ে তার 200 টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় না। সাধারণত বাজেটের সময় ভ্যাট বা ট্যাক্স বাড়ানো হয়। অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে এমন সিদ্ধান্তে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপরও অর্থ উপদেষ্টার যুক্তি, পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে বাংলাদেশে ভ্যাট অনেক কম। পৃথিবীর কোনো দেশেই কিন্তু এখন দেখবেন, নেপাল ধরেন, ভুটান, এত লো ট্যাক্স কোথাও নাই। সরকারের বাইরে যখন থাকতেন বা ছিলেন তখন ভ্যাট বা কর বাড়াইলে সবাই সমালোচনা হতো যে কেন বাড়ানো হলো। আপনারা নিজেরাও সরকারে এসেছেন জনগণের স্বস্তি দেওয়ার জন্য, এটা আপনাদের হাত দিয়ে না আমি কিন্তু যখন বাইরে ছিলাম ভ্যাট ইসের ব্যাপারে কোনোদিন বলিনি যে ভ্যাট বাড়াচ্ছ কেন, এই করছো কেন। আমি বেশিরভাগ ক্রিটিসাইজ করতাম আর্থিক ডিসিপ্লিনের ব্যাপারে। আগামী বাজেটে করের আওতা বাড়ানোর ইঙ্গিত দেন অর্থ উপদেষ্টা। সেটা এখন বলবো না, আপনি জানতে পারবেন তখন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশে এখন মোট ভোটার 12,36,83,512 জন। নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন 18,33,352 জন। খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ
কার্যক্রম শুরু হবে। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য অনুযায়ী চলতি বছরের শেষ অথবা আগামী বছরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। এজন্য সবার আগে দরকার নির্ভুল ভোটার তালিকা। সংবাদ সম্মেলনে একথা জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিতর্কের ঊর্ধ্বে থাকতে শুধু নতুন ভোটার নয়, 12 কোটি ভোটারের সবার বাড়িতে গিয়ে তালিকা হালনাগাদ করবে কমিশন। 18 লক্ষের তালিকাও থাকবে, পুরা তালিকাও থাকবে। পুরা তালিকা থাকবে আমাদের হাতে, আর 18 লক্ষের তালিকা থাকবে প্রকাশিত। কোন বছরের তালিকায় বিতর্ক আছে আমরা কি জানি? আমরা যদি পুরা তালিকা যাচাই না করি, আমরা কি বের করতে পারবো যে কে বিতর্কিত? হালনাগাদের আগে দেশে ভোটার ছিল 12,18,50,160 জন। নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন 18,33,352 জন। এই হিসাবে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,36,83,512 জনে। এর মধ্যে পুরুষ 6,33,30,103 জন আর নারী 6,03,52,415 জন। তৃতীয় লিঙ্গের আছেন 994 জন। ভোটার বৃদ্ধির হার 1.50%। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, 17 বছর বয়সের তরুণদেরও ভোটার করতে চায় ইসি। এজন্য আইনের সংশোধনী আনার কথা ভাবা হচ্ছে। যোগ্যতার তারিখ হচ্ছে 1 জানুয়ারি, আবার 1 জানুয়ারিতে। তো আমাদের যদি এই ইন্টারমিডিয়েট পিরিয়ডের কাউকে যদি আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে একটা আইনি পরিবর্তনের প্রয়োজন হবে। সেটা করব কিনা এটা নিয়ে আমরা ভাবছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, হালনাগাদ করা তালিকা নিয়ে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা 17 জানুয়ারির মধ্যে জানানো যাবে। এসব আবেদন নিষ্পত্তি করে 2রা মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। 3,78,000 এনআইডি সংশোধনের প্রক্রিয়াধীন ছিল জানিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, এগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি। মানুষের ব্যক্তি সত্তায় জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব বলে মনে করেন তিনি। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সকালে ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে। সেই ইচ্ছেকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ বেশি। তাই দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সেবা প্রতিটি মানুষের, সরকারের যে ক্ষমতা তার তুলনায় মানুষের যে ক্ষমতা সেটা যদি তুলনা করি, তাহলে সরকারের ক্ষমতা একেবারে নস্যি। মানুষের ক্ষমতা প্রচণ্ড শক্তি। আমরা সবাই যদি অল্প অল্প করে সেই নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম, এটা যদি আমাদের মাথায় ঢুকতো, আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম, তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না, কারো মুখাপেক্ষি হতো না, কারো দিকে তাকিয়ে থাকতে হতো না। আমরা নিজেরাই সেটা সমাধান করতে পারি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাত 8:30টায় স্ত্রীকে সাথে নিয়ে সেনাপ্রধান বেগম জিয়ার গুলশানের বাসায় আসেন। সেনাপ্রধান এই সময় বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর সেনাপ্রধানকে স্বাগত জানান। কিছুদিনের মধ্যেই বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সময় বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, শেখ পরিবার ও তাদের ঘনিষ্ঠ সহযোগীরা এ খাতে দুর্নীতির মাধ্যমে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, 2009 সাল থেকে বিদ্যুৎ খাতে কৃত্রিম সংকট তৈরি করে কুইক রেন্টাল ক্যাপাসিটি চার্জ, বিদেশ থেকে এলএনজি আমদানির নামে সীমাহীন অর্থ লুটে নিয়েছে আওয়ামী লীগ।
বিএনপি জোট সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, আওয়ামী লীগের লুটপাট, অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে, আর এর মাসুল দিতে হচ্ছে দেশের জনগণকে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি খতিয়ে দেখা হবে। এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে ভাস্কর্য ও কিল্লা নির্মাণের নামে সরকারের হাজার হাজার কোটি টাকা ক্ষতি সাধন করা হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। সরকারি অর্থ তসরুপের পিছনে কারা জড়িত তা খুঁজে বের করতে অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। জানা যায়, মুজিব বর্ষ পালন উপলক্ষে সারা দেশে 10,000-এর বেশি ভাস্কর্য ও মুরাল নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এছাড়া চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক এমপি সোলাইমান হক জোয়াদ্দার ও তার স্ত্রীর বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। এদিন বিগত সরকারের সময় সুবিধাভোগী রাজনীতিবিদ, আমলা ও ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধেও অবৈধ সম্পদ ও লুটপাটের অভিযোগে আরও কয়েকটি মামলা রুজু হয়। দেশ জুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য, মুরাল, সরকারি অর্থ অপচয় এবং তসরুপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তসরুপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিমান ভ্রমণের জন্য শারীরিক ফিটনেস না থাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়া বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি বলেন, বিগত সরকারের নির্দেশে খালেদা জিয়াকে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দিয়ে আরও অসুস্থ করে ফেলা হয়েছিল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোকন আরও বলেন, রাজনৈতিকভাবে হেনস্থা করতে খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেয়া হয়েছিল। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার দাবিও জানান তিনি। রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। সংবিধানের 16 সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকারের সাথে মতবিরোধের জেরে 2017 সালে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। পরে বিদেশে থেকেই পদত্যাগ করেন তিনি। পরবর্তীতে ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের 2 মামলায় তাকে 4 বছর ও 7 বছরের সাজা দেন আদালত। আমি পালিয়েও যাচ্ছি না, আমি আবার ফিরে আসবো, আমি একটু বিব্রত। বৃহস্পতিবার সুরেন্দ্র কুমার সিনহার মামলা প্রত্যাহারের পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন। একই সাথে অর্থ পাচারের মিথ্যা মামলায় তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়ার প্রেক্ষাপটে দেশ ছাড়তে বাধ্য হওয়া জেলা জজ মোতাহার হোসেনকেও দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি। দেশের প্রধান বিচারপতি এখনো রিফিউজি হিসেবে কানাডায় আছে। এসকে সিনহার সকল মামলা প্রত্যাহার করা উচিত হোক দাবি জানাচ্ছি, পাশাপাশি তাকে যেন দেশে ফিরিয়ে না, মোতাহার হোসেন সাহেবকে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের দাবি জানাই। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা এবং মোতাহার হোসেন সাহেবের তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, সেগুলা ব্যাপারে তদন্ত হওয়া উচিত। এ সময় খোকন বলেন, বিগত সরকারের নির্দেশে বেগম খালেদা জিয়াকে অপচিকিৎসার মাধ্যমে আরো অসুস্থ করা হয়েছিল। বর্তমানে তিনি কিছুটা সুস্থ হলেও বিমানে ভ্রমণের উপযুক্ত নন। বেগম খালেদা জিয়ারে তারা অপচিকিৎসা দিয়েছিল তারা জেলে থাকাকালীন সময়। পরবর্তীতে চিকিৎসা না হতে এত জটিল সৃষ্টি হয়েছে, ওনার ডাক্তাররা ওনাকে দিতে হবে, ছাড়পত্র দিতে হবে যে না শি ইজ ফিট টু ফ্লাই। বিমান ওঠার জন্য তার শারীরিক সুস্থতা, ফিটনেস আসতে হবে, সেই জন্য সম্ভবত ওয়েট করতেছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়ার সাথে জড়িতদের বিষয়ে তদন্তের পাশাপাশি তাদের বিচারের দাবি জানান ব্যারিস্টার খোকন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে উপাচার্যকে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহিন সরকার। মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের পর উপাচার্যের বাসভবনের সামনে তিনি এই হুঁশিয়ারি দেন। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ডাকসু নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ খানের সঙ্গে ছাত্র দলের নেতাকর্মীদের বাকবিতণ্ডার খবর পাওয়া যায়। এ ঘটনার প্রতিবাদেই বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শুরু হয়ে ভিসি চত্বরে এসে শেষ হয়। আগামী ফেব্রুয়ারির মধ্যে সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম পুরোদমে ব্যবহার উপযোগী করার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে আমদানি রপ্তানি সার্টিফিকেশন, তথ্য উপাত্ত দাখিলের অনলাইন প্ল্যাটফর্ম সিঙ্গেল উইন্ডোর সফট উদ্বোধনী অনুষ্ঠানে এ তাগিদ দেন উপদেষ্টা। এ সময়ের মধ্যে এ কার্যক্রম বাস্তবায়ন না হলে ব্যবস্থা নেওয়ারও কথা বলেন উপদেষ্টা। এ সময় এ উদ্যোগকে পরিবেশ বান্ধব বলে মন্তব্য করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। দেশের আমদানি রপ্তানি কার্যক্রম সার্টিফিকেশন প্রাপ্তি সহ আনুষঙ্গিক সব কাজ শতভাগ অনলাইনের মাধ্যমে করতে 2016 সালে বিশ্ব ব্যাংকের সহায়তায় সিঙ্গেল উইন্ডো প্রকল্পের কাজ শুরু করে এনবিআর। আপনারা আগামী ফেব্রুয়ারি থেকে কোনো কাগজপত্র ব্যবহার করবেন, সব অনলাইন। মার্চ থেকে শুরু করেন। না হলে আপনার বলেন যে না হলে কি করবেন, আমার কাছে কিছু অস্ত্র আছে অর্থ উপদেষ্টা হিসাবে, এইটা না হয় ইউজ করতে আমি চাইব। আই ইউজ সাম অফ মাই ক্লাউড অর সাম অফ মাই ইনস্ট্রুমেন্ট ইন দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। রাজনৈতিক অস্থিরতার বছরেও রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা আয় করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, যা 2023 সালের তুলনায় ১,৮৮৮ কোটি টাকা বেশি। দেশের সবচেয়ে বড় এই ব্যাংকের আমানত এখন ১,৬৪,৯৬০ কোটি টাকা, যার বিপরীতে ঋণ মাত্র ৯৯,১৮০ কোটি টাকা। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক জানান, 2023 সালের তুলনায় 2024 সালে মুনাফা বেড়েছে। সংকটের মধ্যেও খেলাপি ঋণ আদায় করেছে ১,৭৭০ কোটি টাকা, আর রেমিটেন্স থেকে আয় ১,০২৪ কোটি টাকা। পার্টেক্স খেলার খবর। বিপিএলে ফরচুন বরিশালকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয় জয় পেয়েছে রংপুর রাইডার্স। টস হেরে ব্যাটিংয়ে নেমে দলের 25 রানে নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় বরিশাল। এরপর মাত্র 4 রান করে তাহিদ হৃদয় আউট হন দলের 42-এ। 1 রানের মধ্যে বিদায় নেন অধিনায়ক তামিম ইকবালও। এই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি তারা। তাতে 18 ওভার 2 বলে 124 রানে গুটিয়ে যায় বরিশালের ইনিংস। জবাবে 15 রানের মধ্যে 2 উইকেট হারায় রংপুর। তবে অ্যালেক্স হেলস আর সাইফ হাসানের 113 রানের জুটিতে 15 ওভারেই ম্যাচ শেষ করে রংপুর রাইডার্স। 41 বলে 49 রানে হেলস আর 46 বলে 62 রানে অপরাজিত থাকেন সাইফ। নতুন বছরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হলো এসএসসি 99 স্পোর্টস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পরে তিনি ক্লাবের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রফি উন্মোচন করেন। আজ থেকে শুরু হয়ে 11 জানুয়ারি পর্যন্ত চলবে 18 দলের অংশগ্রহণে 99 ক্রিকেট টুর্নামেন্ট সিজন 4। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। বাড়ছে ভ্যাটের বোঝা। 43টি পণ্য ও সেবায় নতুন হার নির্ধারণের সিদ্ধান্ত। রাজস্ব আয় বাড়াতে এমন উদ্যোগ, বললেন অর্থ উপদেষ্টা। বর্তমানে দেশে মোট ভোটার 12,36,83,000। খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। 20 জানুয়ারি থেকে হালনাগাদ কার্যক্রম শুরু। আওয়ামী লীগের সময় বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে দাবি মির্জা ফখরুলের। ক্ষমতায় গেলে জ্বালানি খাতের সব চুক্তি রিভিউ করবে বিএনপি। এবং শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভাস্কর্য কিল্লা নির্মাণের নামে সরকারের কয়েক হাজার কোটি টাকার ক্ষতি সাধন, জানালেন দুদক মহাপরিচালক। অনুসন্ধান শুরু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।